দশম শ্রেণীর তোমাদের বাংলা ব্যাকরণ হচ্ছিল বাক্য থেকে। আজকে জটিল বাক্যটা একটু বুঝে নিই, পরের দিনে মিশ্র বাক্যটা আমরা দেখব। দেখো সহজভাবে বুঝবো জটিল বাক্য কাকে বলে একটু দেখি। যে বাক্যে একটি মাত্র উপবাক্য বা খণ্ডবাক্য এবং এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে বলা হয় জটিল বাক্য। তাহলে একটাই কিন্তু উপবাক্য বা খণ্ডবাক্য কিন্তু থাকবে, মানে যেটা আমরা প্রধান বলছি, তাহলে উপবাক্য বা খণ্ডবাক্য থাকবে, কিন্তু একের বেশি এক বা একের বেশি খণ্ডবাক্য কিন্তু থাকবে, সেইটা আমাদের জটিল বাক্য। যেরকম এখানে উদাহরণ কিন্তু দেওয়া রয়েছে, জটিলটাকে জটিল করব না, সহজই করব। যেমন দেখো একটা মূল বাক্য দিয়েছে বড় করে বাক্যটা, যদি পাগলা কুকুরে কামড়ায় তাহলে জলাতঙ্ক রোগ হয়। এই বাক্যটাকে আমরা দুটো ভাগে ভেঙে দিতে পারি। জলাতঙ্ক রোগ হয়, হ্যাঁ এটা প্রধান খণ্ডবাক্য, প্রধান কাজ জলাতঙ্ক রোগ হওয়া, মেন জিনিস। সেটা অপ্রধান খণ্ডবাক্য হচ্ছে যদি পাগলা কুকুরে কামড়ায়, এইটা। পরে হচ্ছে যারা পরিশ্রম করে তারাই জীবনে উন্নতি করতে পারে। প্রধান খণ্ডবাক্য কি? তারাই জীবনে উন্নতি করতে পারে, এটা মেন। আর অপ্রধান খণ্ডবাক্য কি? যারা পরিশ্রম করে। দেখো এখানে মেন জিনিসটা কি, যারা পরিশ্রম করে তারাই জীবনে কি করবে? উন্নতি লাভ করবে। তুমি যখন এসেছিলে তখন আমি বাড়িতে ছিলাম না, তাহলে আমি বাড়িতে ছিলাম না, না থাকাটা মেন। হ্যাঁ তখন অন্য কেউ আসতে পারত, আমি তখন বাড়িতে ছিলাম না, মেন ব্যাপার এটাই। আসলে হচ্ছে জলাতঙ্ক রোগ শুধু কুকুরে কামড়াইলে হয় না, বিড়ালে কামড়ালেও হয়, বুঝতে পারলে? র্যাবিস ভাইরাস। এর ফলে কি হচ্ছে যে কুকুরে কামড়ালেই হবে তা কোনো মানে নেই, ওই ভাইরাসটা যে বহন করবে, মানুষে কামড়ালেও মরে যাবে। সে জলাতঙ্ক রোগে আক্রান্ত সেই ব্যক্তি যদি কামড়ায়, সে ব্যক্তি কামড়ালেও তোমার জলাতঙ্ক রোগ হবে। অর্থাৎ জলাতঙ্ক রোগটা মানে মেন এখানে, বুঝতে পারলে? এখানে আসল কি জলাতঙ্ক রোগ, অর্থাৎ প্রধান খণ্ডবাক্যের কাজটা কিন্তু প্রধান, এই দিকের অপ্রধানগুলো অত গুরুত্ব কিন্তু নাই, এর পরিবর্তন হতে পারে। দেখো বাবা যে কাজ করছেন তা আমি পারবো না, তাহলে আমি পারবো না, মেন জিনিস এইটাই। এবারে কাজটা কে করছে? বাবা যে কাজটা করছে। এবার বাবার বদলে ওটা যদি কাকাও করতো তাও আমি পারতাম না কাজটা। ব্যাপারটা বুঝতে পারলাম কি বলতে চাইলাম? অর্থাৎ আমি পারবো না, এইটা আসল বিষয়। হ্যাঁ এই কাজটা, ওই কাজটাই আসল বিষয়। এবার কে করছে সেটা অন্য কেউ করলেও আমি পারতাম না। মাথায় ঢুকলো? এবারে কিছু মনে রাখার বিষয় রয়েছে, এগুলোকে তো আমাদের জানতেই হবে। দেখো যৌগিক বাক্য সম্পর্কে আমি গতদিন আলোচনা করেছি, আমি অন্য বই থেকে পড়াচ্ছিলাম, পরের দিনে তার মিশ্র বাক্যটা আজকেই বলে দিই, সময় রয়েছে। দেখো জটিল বাক্যে অপ্রধান খণ্ডবাক্যগুলি প্রধান খণ্ডবাক্যের সঙ্গে সর্বনাম অথবা অব্যয় দ্বারা যুক্ত হয়। সর্বনাম কিংবা অব্যয় দ্বারা যুক্ত হবে। আচ্ছা সেই যে সর্বনাম এবং অব্যয় যুক্ত হবে সেগুলো কি কি? সেগুলো হচ্ছে বিশেষ্য স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য, আর বিশেষ্য স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য, আর ক্রিয়া বিশেষ্য স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য। একটা বিশেষ্য স্থানীয়, একটা বিশেষণ স্থানীয়, একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয়। তাহলে একটা বাক্যের মধ্যে দিয়ে বুঝলি। দেখো এই বিশেষ্য স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য কোনটা? তুমি যে আসবে না আমি জানতাম। এখানে জানতাম ক্রিয়াটি কর্ম হলো অপ্রধান খণ্ডবাক্যে তুমি যে আসবে না। এই যে তুমি যে আসবে না আমি জানতাম, তাহলে এখানে জানাটা হচ্ছে কি? এখানে হচ্ছে ক্রিয়ার কর্মই হচ্ছে কি এটা, হ্যাঁ হলো অপ্রধান খণ্ডবাক্য। ওটা আমি জানতাম, আমার জানাটা মেন। তুমি আসবে না আসবে না না কি করবে সেটা পরের বিষয়, বুঝতে পারলে? আচ্ছা বিশেষণ স্থানীয় অপ্রধান মানে খণ্ডবাক্যটা কি? প্রাণ দিয়েছেন যিনি আহার দেবেন তিনি, অর্থাৎ কে? ঈশ্বরের কথা বলছে। আচ্ছা
দেখো প্রাণ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। এখানে যিনি পদকে বিশেষিত করেছে, আহার দেবেন তিনি, আহার দেবেন তিনি খণ্ডবাক্যটি। তাহলে বিশেষিত করেছে কোনটাকে? হ্যাঁ, যিনি আহার দেবেন। যিনিটাকে, যিনি আহার দেবেন তিনি কি করবেন? তিনি প্রাণ দিয়েছেন। অর্থাৎ একটু উল্টে গেল বাক্যটা। এরপর হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় অপ্রধান খণ্ডবাক্য। এক্ষেত্রে অপ্রধান খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্যে ক্রিয়াপদকে বিশেষিত করে। যেমন এখানে যখনই বৃষ্টি হয় মুষলধারে হয়, তাহলে মুষলধারে হওয়া এই অংশ থেকে খণ্ডবাক্য বৃষ্টি হয়, এই ক্রিয়াটিকে বিশেষিত করছে। মুষলধারে কি হয় গো? বৃষ্টি হয়। মুষলধারে ঝড় হয় না, মুষলধারে হাওয়া বয় না, বৃষ্টিটাই হয়। বুঝতে পারলে? ওই ক্ষেত্রেই মুষলধারাটা শব্দটা ব্যবহার করা হয়। এরপর আমরা মিশ্র বাক্যটা দেখি। জটিল বাক্য গত ক্লাসে আমরা বলে দিয়েছি, সরল বাক্য, জটিল বাক্য এগুলো সম্পর্কে জেনেছি। মিশ্র বাক্য জানবো নিয়ে পরের দিনে আমরা ক্লাসে এই অর্থগত শ্রেণীবিভাগ, নির্দেশক বাক্য, প্রশ্নবোধক, প্রার্থনাসূচক, অনুজ্ঞাসূচক বাক্য এগুলো জানবো। দেখো মিশ্র বাক্যটা কি? আচ্ছা, মিশ্র বাক্যটা তাহলে দেখি এবারে। জটিল বাক্যের সঙ্গে সরল বাক্য কিংবা জটিল বাক্যের সঙ্গে যৌগিক বাক্য অথবা একটি জটিল বাক্যের সঙ্গে অপর একটি জটিল বাক্য যদি সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত হয়, হ্যাঁ, হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তখন তাকে আমরা মিশ্র বাক্য বলছি। পরিষ্কার কথা, এইটা হচ্ছে কি? মিক্সচার। মিশ্র মানে কি? মিক্সচার। অর্থাৎ জটিল বাক্যের সঙ্গে সরল বাক্য থাকবে, নাহলে সরল বাক্যের সঙ্গে জটিল বাক্য, নাহলে যৌগিক বাক্যের সঙ্গে সরল বাক্য, নাহলে সরল বাক্যের সঙ্গে যৌগিক বাক্য, নাহলে যৌগিক বাক্যের সঙ্গে জটিল বাক্য, নাহলে জটিল বাক্যের সঙ্গে যৌগিক বাক্য। কিছু না কিছু একটা থাকবে, দুটো সঙ্গেই কিন্তু মিক্সচার থাকবে। একটা নতুন কি তৈরি হবে? বাক্য গঠন হবে, সেইটাকে আমরা কি বলছি? মিশ্র বাক্য। দেখো উদাহরণ হিসাবে আমি বলি, আমার পেন্সিল বাক্সে একটি রাবার আছে এবং বন্ধু আমার সঙ্গে আছে, তাকে আমি রাবারটি দেব। এই যে বাক্যটা গোটাটা, এইটা কিন্তু কি হচ্ছে? এইটা কিন্তু সরল বাক্যও রয়েছে এবং জটিল বাক্যও রয়েছে। দেখো কোনটা সরল বাক্য? আমার পেন্সিল বাক্সে একটি রাবার আছে, পরিষ্কার একটা বলে দিলাম। এইখানে যুক্ত করছে কে? এবং যে বন্ধু আমার সঙ্গে আছে তাকে আমি রাবারটি দেব। আচ্ছা, এখানে একটা ভালো করে জিনিস দেখো, জটিল বাক্যের একটা বৈশিষ্ট্য কি? তাকে আমি, হু, ইংরেজিতে কি বসে? হু। তাহলে যে বন্ধু আমার সঙ্গে আছে তাকে আমি রাবারটি দেব। তাহলে এতটা কি সরল বাক্যে কি হবে বলো তো? এটা যদি আমি শুধু এটাকে সরল বাক্য করি, যে বন্ধু আমার সঙ্গে আছে তাকে আমি রাবারটি দেব, এটা যদি বলি সরল বাক্য করো, হ্যাঁ, বন্ধুকে আমি রাবার দেবো, আমার বন্ধুকে রাবার দেবো। তাহলে এখানে দেখো, যে বন্ধু আমার আছে তাকে দেবো, এত বলা দরকার নাই। তাহলে যে বন্ধু আমার আছে তার মানে আমারই বন্ধু এটা, তাহলে আমারও বন্ধুকে আমি রাবার দেবো। হয়ে গেল সরল বাক্য। বুঝতে পেরেছ? তাহলে সরল আর জটিল যোগ হয়ে গিয়ে গেল মিশ্র বাক্য। দেখো যদি শুভ না আসে তাহলে আমি আসবো না, কিন্তু আমি সেখানে যাব যেখানে শুভ থাকে। এটা দুটোই জটিল বাক্য। এই যদি যদি ব্যবহার হয়েছে, দেখো যদি তাহলে, হ্যাঁ, এই যাব যেখানে সেখানে, এরকম আর কি। আবার একটা বাক্য দিচ্ছে, তুমি প্রায় আসতে কিন্তু থাকতে না, সেই জন্য আমি যাব কিন্তু থাকবো না। তাহলে এখানে দুটো যৌগিক বাক্য রয়েছে, তুমি প্রায় আসতে কিন্তু থাকতে না, সেই জন্য যোগ করেছে এটাকে। আমিও যাব কিন্তু থাকবো না। তুমি আসতে থাকতে না, কিন্তু আমিও যাব, যাব কিন্তু থাকবো না। তুমি আসতে আমার বাড়ি, থাকতে না, আমিও তোমার বাড়ি যাব, থাকবো না। তাহলে দুটোই যৌগিক বাক্য, দুটো যৌগিক বাক্য মিলে কি হলো? মিশ্র বাক্য তৈরি হলো। মাথায় ঢুকলো? এই অবধি থাকলো আজকে। পরের দিনে কিন্তু আমরা অর্থগত শ্রেণীবিভাগ সম্পর্কে জানবো, নির্দেশক বাক্য,
প্রশ্নবোধক বাক্য, প্রার্থনাসূচক, অবজ্ঞাসূচক বাক্যগুলো জানার পর আমরা কিন্তু এইগুলো কিন্তু করব। সরল বাক্য থেকে জটিল বাক্য, জটিল বাক্য থেকে সরল বাক্য, এইগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। তবে তোমাদের এই ক্লাসে তোমাদের আলাদাভাবে করাবো। এই যে নন্দার্থক বাক্য, অন্তস্থক বাক্য, এগুলো বিষয় বোধক বাক্য, নির্দেশক বাক্য, এগুলো রূপান্তরগুলো কিন্তু করাতে হবে। কিন্তু তোমাদের ভিডিওতে মোটামুটি যেগুলো বোঝার প্রয়োজন সেইগুলোই ভিডিওতে করব। আর তোমাদের প্র্যাকটিসের জন্য আমি আলাদাভাবে যারা অফলাইনে পড়ছো তাদেরকে কিন্তু প্র্যাকটিস করাবো। আর যারা অনলাইনে করছো তাদের যেগুলো তোমাদের করার প্রয়োজন আছে সেগুলো করাবো। আর প্র্যাকটিসের জন্য তোমরা এগুলো বাড়ি বসে করে নেবে। অসুবিধা থাকলে তোমাদের যদি মনে হয় যে এই কাজগুলো করলাম, সেগুলো আমাকে দেখানোর দরকার হবে, তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখবে স্ক্রিনে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু পাঠিয়ে আমার কাছে কারেকশন করে নিতে পারো। চলো ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।